আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে মূলত যে কোনো চাকরি পরীক্ষার জন্য 4 থেকে 5 নম্বর কমন পাবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আরেকটা বলে রাখি, এক ঢিলে দুই ভাগে অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটারই কিন্তু সার্কুলার, একটা অলরেডি হয়ে গেছে আর একটি হতে চলেছে। তো দুইটার সিলেবাস একই, এই একই প্রস্তুতিতে একই সিলেবাসে একই মানদণ্ডে আপনি প্রস্তুতি নিয়ে দুইটার যে কোনো একটাতে অন্তত চাকরি যদি নিশ্চিত করতে পারেন, তাহলে এই 2025 সালে আপনাকে প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করতে হবে এবং 2026 সালে ইনশাআল্লাহ আপনার বেকারত্ব বুঝে যাবে। শুরুতে রিকোয়েস্ট করবো, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন এবং একই সাথে এই ভিডিওটি অন্তত 5টি করে শেয়ার করবেন, প্রত্যেকে অন্তত 5টি করে শেয়ার দেবেন, যাতে করে এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখে নিতে পারেন। আমি মূল ক্লাসে যাব, প্রশ্ন সলভিং ক্লাসের আজকে আমাদের পার্ট 2। দেখেন, এই ক্লাসে আমরা কিন্তু অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নগুলো প্রশ্ন সলভ করবো, যেগুলো বিগত সালে এসেছে আর আবারও আসবে। আপনারা জানেন যে প্রাইমারিতে রিপিট কোশ্চেন আসে প্রায় 70 থেকে 80% প্রশ্ন। 70 থেকে 80% প্রশ্ন আপনাকে খুঁজে বের করে যদি করতে পারেন বিগত সালের রিপিট প্রশ্ন ব্যাখ্যা সহ, তাহলে কিন্তু ভালো করতে পারবেন। তো আসুন আমরা একটা কোর্স লঞ্চ করতে চলেছি। দেখেন, প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এমনকি নিবন্ধন যে কোনো পরীক্ষার জন্য আজকের এই পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আপনি যে কোনো পরীক্ষায় 4 থেকে 5 নম্বর কমন পাবেন। তো এই পরীক্ষার আদলে আমরা একটা কোর্স লঞ্চ করেছি, প্রাইমারি শিওর সাকসেস টেস্ট। এখানে বাংলা 20টা ক্লাস, ইংরেজি 20টা ক্লাস, গণিত 20 ক্লাস এবং জিকে বিজ্ঞান 20 ক্লাস পাবেন। এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোট পাবেন, হাতে এই যে ছোট নোটগুলো দেখেছেন, এই নোটটা আসলে খুবই ছোটই, বাট এটা আরো সাইজে বড় হবে এবং 4টা সাবজেক্টের নোট এই কোর্সের সাথে আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন। এবং এই শিওর সাকসেস ব্যাচে আপনাদের সফল করার জন্য এক ঝাঁক টিচার। দেখুন, আমি নিজে জাহাঙ্গীর আলম, তারপরে হচ্ছে আমাদের ইন্দ্রজুল্লাহ মিলন স্যার বিশেষ ক্যাডার, সেলিম স্যার বাংলা, আনোয়ার স্যার গণিত, আমাদের সাদিক স্যার ইংরেজি সহ আরো মাহবুব স্যার এবং নাজিম স্যারদের সমন্বয়ে আমাদের যে টিম আপনাদেরকে প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি করাতে আমরা ইনভলভ থাকি। এবং আমি নিজে সরকারি চাকরি শুরু করেছিলাম, প্রাইমারি চাকরি দিয়ে, সরকারি শিক্ষক দিয়ে। তো এখন আমি নন ক্যাডার হিসেবে আছি। তো এই জায়গায় আমি চাকরি পাওয়ার জন্য যে ইনপুট দিয়েছিলাম, যে ভাবে করছিলাম, যেগুলো নির্ভরশীল টপিকস আইডেন্টিফাই করছিলাম, সেইগুলো সহ কিন্তু এই কোর্সের মূল দায়িত্বে আমি থাকবো। তো যারা ভর্তি হতে চান আমাদের পেজে মেসেজ দিন, এমনকি আমাদের পেজে দেখবেন মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে লিখবেন যে আমরা শিওর সাকসেস ব্যাচে ভর্তি হতে চাই। তারপরে এখন আমি একটু প্রাইমারি একটু আপডেটটা দিয়ে নিই, নিউজটা দিয়ে দেবো, দেন তারপরে আমি আমাদের আজকে গ্রুপ ক্লাসে শুরু করব। তো কে কোথা থেকে দেখছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যায় কিনা এই বিষয়টা আমি একটু নিশ্চিত হবো, তারপরে আজকে মূল আলোচনা শুরু করবো। ইতিমধ্যে আমাদের সাথে অসংখ্য জন যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, জাহিদুদ্দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন আর সমস্যা থাকবে না। তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন প্রত্যেকের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে অন্তত 5টি করে এই ভিডিওটি শেয়ার দিবেন। মাশাআল্লাহ, অসংখ্য জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যে কথা বলছিলাম,
আমরা ইতিমধ্যে আমাদের প্রাইমারির প্রধান শিক্ষকের পদের সার্কুলারটি পেয়ে গেছি। সো এইটা একটু বলে নিই যে এখানে কি কি যোগ্যতা লাগবে। এই বিষয়টা উল্লেখ করার পরপরই আমরা কিন্তু মূল আলোচনায় আমাদের চলে যাব। দেখেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের 1122 জন, 1122টি পদে নিয়োগ দেওয়া হবে। আপনারা জানেন যে প্রথম যে সার্কুলারটা হয়েছিল সেখানে কিন্তু 2100 প্লাস সাউন্ড মানে পদসংখ্যা ছিল, কিন্তু ওটা ভুলে হয়ে গেছিল। আপনারা জানেন আগের যে চাকরি বিধিমালা 2019 ছিল, 2019 বিধিমালা অনুযায়ী তারা সার্কুলারটা দিয়ে ফেলেছিল, যেখানে বলা ছিল যে বিভাগীয় প্রার্থীরা পাবে 65% পদোন্নতি এবং সরাসরি নিয়োগ হবে 35%। সেই হিসাবে তারা কিন্তু 2169 জন এই সার্কুলারটা দিয়েছিল। পরবর্তীতে সংশোধিত সার্কুলার হয়েছে, যেটা 2025 সালের চাকরিবিধি অনুযায়ী, 2025 সালের চাকরিবিধি অনুযায়ী এখানে বলা আছে সরাসরি নিয়োগ 20%, আর পদোন্নতির নিয়োগ মাধ্যমে নিয়োগ পাবে 80%। তো যখন কিনা পূর্বের 19 সালের বিধি অনুযায়ী এই সার্কুলারটা প্রকাশ করেছিল, তখন কিন্তু প্রাইমারি শিক্ষকরা একটা আন্দোলন করেছিল। পরবর্তীতে সংশোধিত রুটিন তারা মানে বিজ্ঞপ্তি তারা কিন্তু আবারও দিয়েছে। এখন পদ সংখ্যা হচ্ছে 1122টি পদ। এই 1122টি পদের আবেদন কিন্তু শুরু হবে 21 সেপ্টেম্বর 2025 থেকে 1 মাস ধরে এই আবেদনটা করতে পারবেন। 20 অক্টোবর 2025 এবং এখানে বয়সসীমা 32 বছর। তবে 33-এর প্রস্তাবনা চলেছে, যদি সংশোধিত বয়সসীমা 33 করে ফেলে তাহলে 33রাও হয়তো আবেদন করতে পারবেন, এই দ্রুত সময়ে যদি বয়স নিয়ে জটিলতা নিরসন হয়। আর আবেদনের যে যোগ্যতা সেখানে বলা হয়েছে অনূন্য দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে কোনো মানে এসএসসি, এইচএসসি, অনার্স এই তিনটা জায়গায় বা স্নাতক, আপনার এই তিনটা জায়গায় কোনোটাই দ্বিতীয় শ্রেণীর নিচে হলে হবে না, অর্থাৎ তৃতীয় শ্রেণী থার্ড ক্লাস পাওয়ারা আবেদন করতে পারবে না। এরপরে বলছে স্নাতক বা সম্মান এই ডিগ্রি ক্ষেত্রেও কিন্তু সিজিপিএ এটা ক্যালকুলেট করে ওইভাবে হিসাব করতে হবে। আচ্ছা, আজকের আমাদের যে বাছাই করা যে ক্লাস, সেই ক্লাসে আমরা এখন চলে যাব। প্রত্যেকে অন্তত 5টা করে শেয়ার দেন, যাতে করে অন্যরা জানতে পারে যে আমাদের এই ক্লাসটি শুরু হয়েছে। আজকে পার্ট 1-এ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখেন শুরুতেই আছে বাংলা। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, বাক্যটির বাক্য সংকোচন কি হবে, এক কথায় প্রকাশ কি হবে, সেটা কিন্তু জানতে চেয়েছে। এক কথায় প্রকাশ কি হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। সবাই একটু দ্রুত অ্যান্সার দিবেন। 1 নম্বর প্রশ্ন, যার বংশ পরিচয় বা স্বভাব কেউ জানে না, বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি হবে? দ্রুত অ্যান্সার দিন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকজন লাইভে সংযুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হয়ে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট, যার বংশ পরিচয় এবং স্বভাব সম্পর্কে কেউ জানে না, এটার কি হবে? এক কথায় প্রকাশ কি হবে? দেখেন, এটা আছে কি কি? অজ্ঞাত কুলশীল, বংশ পরিচয়হীন, কুল বংশহীন, অজ্ঞাত কুলীন। তো যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, সেটার সঠিক উত্তর হবে অজ্ঞাত কুলশীল। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দ্রুত। আচ্ছা, স্বপ্নিল বলেছেন, স্যার আমার নিজের সাবজেক্টে প্রিপারেশন কম, আমার কি 49তম এক্সামটা ঢাকায় গিয়ে অযথা টাকা খরচের দরকার আছে? স্বপ্নিল, অবশ্যই আপনি পরীক্ষা দেবেন। আপনি পরীক্ষায় হয় টিকবেন না হয় শিখবেন। সো আপনাকে পরীক্ষা দেয়াই বেটার হবে। নূরজাহান নূর সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে রিজাউল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, অজ্ঞাত কুলশীল। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন চলে যাব যে অনির্বাচনীয় শব্দের অর্থ কি? অনির্বাচনীয় শব্দের অর্থ কি? সুচিন্তিত নাকি নির্বাচনযোগ্য নাকি বর্ণনাতীত নাকি অনিশ্চিত? দ্রুত অ্যান্সার দিবেন। দ্রুত অ্যান্সার দিবেন এবং যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে এই ক্লাস থেকে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, নিবন্ধন যে কোনো পরীক্ষার জন্য অন্তত 4 থেকে 5টি প্রশ্ন কমন পাবেন। সেই ধরনের প্রশ্ন বিগত সালের প্রশ্ন বাছাই করে করা হয়েছে। আপনারা জানেন যে কোনো নিয়োগ পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের প্রশ্ন রিপিট হয় 70 থেকে 80%। বিভিন্ন মন্ত্রণালয়ে আসা প্রশ্ন, বিভিন্ন বিগত সালের আসা প্রশ্ন থেকে রিপিট হয়, সেই রকম প্রশ্ন বেছে নিয়ে আপনাদের জন্য সাজানো হয়েছে। তো বলেন যে অনির্বাচনীয় শব্দের অর্থ কি? প্রশ্ন নম্বর 2, অনির্বাচনীয়। আমি আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিই। অনির্বাচনীয় মানে যা ভাষায় বর্ণনা করা যায় না, যা ভাষায় বর্ণনা করা যায় না। তাহলে এইরকম অর্থ এখানে কোথায় আছে? সেরকম অর্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি এটা। আহ, যা বর্ণনায় করা যায় না সেটা হচ্ছে বর্ণনাতীত। বর্ণনাতীত অর্থাৎ যা বর্ণনা করে যা প্রকাশ করা যায় না সেটাকে বলা হয় বর্ণনাতীত। রেজাউল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন, অনুগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? অনুগমন, অনুগমন এটা কিন্তু পরীক্ষায় যদি সমাস হিসাবে আসে তাও কিন্তু আসতে পারে, যেমন অনুগমন, অনুতাপ, এরকম। অনুগমন, অনুতাপ। তাহলে এখানে অনুগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? অনুগমন। দেখেন এটা যদি আমরা সমাস নির্ণয় করি তাহলে এটা অব্যয়ীভাব সমাস হবে। অনুগমনের সমাস নির্ণয় করলে অব্যয়ীভাব সমাস হবে এবং অব্যয়ীভাব সমাসের অব্যয়ের অর্থের অর্থাৎ পূর্বপদের অর্থের কিন্তু প্রাধান্য পায়। তাহলে গমনের পশ্চাৎ অনুগমন, এটা কি হবে? গমনের পশ্চাৎ। এটা কিন্তু অব্যয়ীভাব সমাস, যেমন অনুতাপ, তাপের পশ্চাৎ, এরকম এটা কিন্তু অব্যয়ীভাব সমাসের উদাহরণ। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদীয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন কোনটা সঠিক অ্যান্সার হয়। আচ্ছা, রিজাউল ইসলাম পশ্চাদে গমনের পশ্চাৎ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে সংযুক্ত আছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত অন্তত 5টা করে শেয়ার দিবেন সবাই। 5টা করে শেয়ার দিবেন, প্রত্যেকে অন্তত 5টা করে শেয়ার দিবেন। আমাদের 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখেন এটা উদয়, উদীয়, উদীয়মান, উদয়মান, এখানে বিষয়টা আসেছে, তাই না? তো এখানে সূর্য পূর্ব দিকে ক্রিয়া হিসেবে উদিত হয় এটা ব্যবহৃত হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, উদিত হয়। এই শব্দগুলো এখানে ক্রিয়া হিসেবে ব্যবহার ঠিক হয়নি। তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয় এই বাক্যটি সঠিক। এটার ইংরেজি বাক্য কি হতো? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। জিন্নাতুন নেসা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে মেজবাউল আলম 8-এর ঘ নম্বর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকের প্রশ্ন নাম্বার খুবই ছোট হয়ে গেছে, আপনারা একটু ডিসপ্লে বড় করে দেখুন। এরপরে 5 নম্বর প্রশ্ন, কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? হাত করা, হাত গুটানো, হাত থাকা, হাত আসা, হাত আসা। দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন। রিজাউল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছিলেন। সবাই একটু শেয়ার দিন। দেখেন আমরা প্রত্যেকটার দেখেন হাতের একাধিক অর্থে ব্যবহারের ক্ষেত্রে হাত থাকা এটা সংশ্লিষ্ট থাকা অর্থে বোঝায়, সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট থাকা অর্থে ব্যবহৃত হয়, সংশ্লিষ্ট। তারপরে
হাত করা, হাত করা মানে কি? বশীভূত করা। হাত করা মানে কি? বশীভূত করা। হাত করা মানে বশীভূত করা। আর দেখেন হাত আসা, হাত আসা মানে দক্ষতা আসা। হাত আসা মানে কি? দক্ষতা। হাত আসা দক্ষতা অর্থে ব্যবহৃত হয়। তাহলে কার্যে বিরতি অর্থে ব্যবহৃত হবে হাত গুটানো। হাত গুটানো, তাহলে সঠিক উত্তর হাত গুটানো মানে কি? কার্যে বিরতি। হাত গুটানো শব্দের সঠিক বাগধারাটির অর্থ হবে গিয়ে হাত গুটানো। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাই, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি হবে? মেধাবী, মেধাবী, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? মেধাবী, দেখেন মেধাবী, মায়াবী এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষায়। যেমন মায়াবী, 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 মায়াবী এটা কিন্তু সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো এটা উম, এই যে বি অর্থে এরকম থাকলে হয় তো সাধারণত মায়া। আর তদ্ধিত প্রত্যয় প্রথম নাম শব্দটি নামবাচক হয় মায়া প্লাস বিন, মায়া প্লাস বিন, বি থাকলে হয়ে যায় বিন। অনুরূপভাবে মেধাবী, এটা কি হবে? মেধাবী শব্দের মেধা প্লাস বিন। তাহলে মেধাবী শব্দের প্রকৃত প্রত্যয় এটা কিন্তু সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এটা কি হবে? সংস্কৃত, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত কিভাবে বুঝবো? যে প্রথম শব্দটা একটা নাম শব্দ হবে, প্রথম শব্দটা তদ্ধিত। স্যার প্রশ্ন নম্বরটা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, প্রশ্ন নম্বরটা এখন আর বড় করা যাচ্ছে না, 6 নম্বর প্রশ্ন ছিল এটা, আমি মুখে উচ্চারণ করে দেব, আপনারা একটু শুনে নেবেন। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? মেধাবী। রেজাউল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, কল কল রবে নদী বইছে, এখানে কল কল কোন অব্যয়? কল কল রবে নদী বইছে, এখানে কল কল কোন অব্যয়? কল কল রবে নদী বইছে, এখানে কল কল কোন অব্যয়? আপনাদেরকে বলতে হবে। কলকাল, 7 নম্বর, কলকাল রবে নদী বইছে, এখানে কলকাল কোন অব্যয়? সমুচ্চয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুন্বয়ী অব্যয়, অনুকার অব্যয়? মনে রাখবেন যে বাংলা ভাষায় বা যে সকল অব্যয় বা শব্দ মানে রব বা ধ্বনির মতো করে উচ্চারিত হয়, রব শব্দ বা ধ্বনির মতো উচ্চারিত হয়, সেগুলো, সেগুলোকে বলা হয় আহ অনুন সেগুলোকে বলা হয় অনুকার অব্যয়। সেগুলোকে কি বলা হয়? অনুকার অব্যয়। আর এটার আরো একটা নাম আছে ধনাত্মক অব্যয়। ধ্বনি থেকে আসে বলে ধনাত্মক অব্যয়। রব শব্দ ধ্বনি থেকে উচ্চারিত হয় বলে এগুলোকে কি বলা হয়? কলকল একটা কিন্তু ধ্বনি, তাই না? তাহলে এটাকে বলা হয় অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। ধনাত্মক, ধনাত্মক অব্যয়। তাহলে ধনাত্মক বা অনুকার অব্যয় যে কোনো একটা অপশনে এর বিকল্প হিসেবে থাকলে সেটা হবে সঠিক অ্যান্সার। এটা হবে সঠিক অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে 8 নম্বর প্রশ্নে চলে যাই। 8 নম্বর, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? কোন শব্দটি, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? দ্রুত অ্যান্সার দিবেন। কোন শব্দটি শুদ্ধ বানানে? রিজাউল ইসলাম সবগুলো সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনার প্রস্তুতি মাশাআল্লাহ ভালো। দেখেন শুদ্ধ বানানে লেখা, শুদ্ধ বানানে লেখা হয়েছে কোনটা? দেখেন ভুবন বানানে, ভুবন বানানে ভয় দুর্গ হবে না, ভরে সু বদ উদ্যান ভুবন। তার মানে এটা শুদ্ধ বানানে লেখা নেই। শূন্য বানান ভুল আছে, শূন্য বানানে দন্তান্ন হবে, তালপুর শয় দুর্গ দন্তান্ন যা ভোলা শূন্য, শূন্য। এরপরে দেখেন পূর্ণ বানানে ভুল আছে, পূর্ণ বানানে আবার কিন্তু পয় দুর্গ মধ্যাহ্ন হবে, মধ্যাহ্ন জফলা পূর্ণ। তাহলে ত্রিভুজ বানানটা ঠিক আছে, ত্রিভুজে বানানে রস্যকার হবে, ত্রিভুজ বানানে রস্যকার হবে, আশা করি। পরবর্তী প্রশ্নে চলে যাই, আবাহন শব্দের বিপরীত কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন শব্দের বিপরীত, দেখেন বিপরীত শব্দ, সমার্থক শব্দ খুবই ইম্পর্টেন্ট এগুলো।
আপনাকে প্রতিদিন বা মাঝে মাঝে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত রেখে মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু আপনার গ্রামার দিয়ে হবে না। আবাহন, আবাহন শব্দের আচ্ছা, মেজবাহুল আলম, রাশেদ মিয়া, আহ, আবাহন বিসর্জন, আবাহন বিসর্জন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। এটা 9 নম্বর প্রশ্ন ছিল। আবাহন বিসর্জন, আবাহন বিসর্জন। আমার সাথে মুখস্থ করে ফেলুন, আবাহন বিসর্জন। এখানে অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ নেই, আবাহন বিসর্জন। তার মানে আবাহন মানে কি? অর্জন। তাহলে বিসর্জন বর্জন। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদেশি শব্দ? কান, কাজ, কাশি, কলম। কান, কাজ। 10 নম্বর প্রশ্নের উত্তর দিন। নিচের কোনটি বিদেশি শব্দ? নিচের কোনটি বিদেশি শব্দ? নিচের কোনটি বিদেশি শব্দ? দেখেন এখানে বলা হয়েছে নিচের কোনটি বিদেশি শব্দ? কান, কাজ, কাশি, কলম। নিচের কোনটি বিদেশি শব্দ? এখানে এই যে কান, কাজ এগুলো কিন্তু দেশি শব্দ। কাশি, কাশি এটা তুর্কি শব্দ। এটা তুর্কি শব্দ। কাশি এটা তুর্কি শব্দ। আর কলম কালামুন থেকে এসেছে, এটা আরবি শব্দ। এটা আরবি শব্দ। আরবি শব্দ। তার মানে এখানে গ এবং ঘ দুইটাই উত্তর। গ এবং ঘ দুইটাই উত্তর। গ এবং ঘ দুইটাই উত্তর হবে। পরীক্ষার সময় যদি এরকম কনফিউজিং প্রশ্ন আসে, তাহলে আপনি যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এটা মেরে দিবেন। এক্ষেত্রে পরীক্ষায় দুইটাকেই অ্যাকসেপ্ট করবে, দুইটাকে অ্যাকসেপ্ট করবে। আপনি একটাকে টিক মেরে দেবেন। আর নিচের কোনটি বিদেশি শব্দ? কাশি তুর্কি শব্দ, কলম আরবি শব্দ। দুইটাই উত্তর হবে। এরপরে আসি, আহ, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ করো। অহরহ, দেখেন বিসর্গ সন্ধির এইখান থেকে একদম দারুণ একটা রুলস আপনাদেরকে শিখাই দেবো। আচ্ছা, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ। দেখেন এই অহরহ তো আছেই, একই সাথে হচ্ছে তিনটা স। কি কি স? মূর্ধন্য স, তালব্য স, দন্তুর স। এই তিনটা স যদি সন্ধির ক্ষেত্রে পান, তাহলে আপনি সেই জায়গায় বিসর্গ বসিয়ে দেবেন। যেমন ভাস্কর, যেমন ভাস্কর। তাহলে ভাস্করের এই দন্তুস্বর জায়গায় কি লিখবেন? এই যে দন্তুস্বর জায়গায় বিসর্গ, ভা যোগ কর, ভাস্কর। ভা যোগ কস, ভাস্কর। একইভাবে যদি তালবস্য পান, তাহলে কি করবেন? যেমন হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র। তাহলে কি হবে? হরিশ চন্দ্র, হরিশ্চন্দ্র। এই যে তালবস্য পেয়েছেন না? তালবস্য পেলে কি করতে হবে? সেই জায়গায় জাস্ট একটা বিসর্গ দিতে হবে। তাহলে হরি যোগ হরি বিসর্গ যোগ চন্দ্র, হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র। একইভাবে দেখেন, যদি আপনি র পান, এই তিনটা স এবং এর সাথে র পান, আর রর পরিবর্তে এর পরিবর্তে যদি আপনি রেপ পান, তাও কিন্তু একই নিয়ম। যেমন অহরহ, এই যে অহরহ, তাহলে এখানে এই রটা উঠে যাবে, আর রর সাথে কি আছে? একটা অ আছে না? এইটাকে মনে রাখবেন। তাহলে অহরহ, এই যে অহর জায়গায় কি হবে? অহ বিসর্গ, এই রর জায়গায় জাস্ট কি হবে? একটা বিসর্গ হবে। যোগ এই রর শেষে অ ছিল, অহ প্লাস অহ, একটা বিসর্গ, অহ প্লাস অহ। তাহলে এটা সঠিক উত্তর হবে গ নম্বর, অহ প্লাস অহ, অহ প্লাস অহ। আশা করি বুঝতে পেরেছেন, অহরহ, অহরহ। তাহলে আপনারা একটু একটা প্রশ্নের উত্তর দিন। অহর্নিশ, অহর্নিশ রেপের পরিবর্তেও কিন্তু এটা করতে পারবো আমরা। অহর্নিশ, অহর্নিশ। অহর্নিশের আহ, সন্ধি বিচ্ছেদ করুন। অহর্নিশের সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, অংশুপাতি, রেবেকা খাতুন,
জিন্নাতুন নিসা, রাশেদ মিয়া, মিসবাউল হোসেন, অসংখ্য জন সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে রেজাউল, নীরব, মন, আহ, আচ্ছা রেজাউল ইসলাম, পরীক্ষায় কলম দাগানো উচিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ রেজাউল ইসলাম। হ্যাঁ, এটা দাগানোই বেশি বেটার হবে। অহর্নিশের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহর্নিশ। ওই রেপের জায়গায় জাস্ট অহ বিসর্গ প্লাস নিশ হয়ে যাবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গৌরব। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয়। প্রকৃতি প্রত্যয় নির্ণয়ও কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট। গৌরব, গৌরবকে ভাঙতে হবে, এটা কিন্তু সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়গুলো ভাঙার ক্ষেত্রে আপনি একটু মনে রাখবেন যে প্রথম শব্দটা একটা নাম শব্দ হতে হবে। নাম শব্দ, কারণ হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের সত্যই হচ্ছে প্রথমটা হবে নাম বা একটা শব্দ, আর কৃত প্রত্যয়ের প্রথমটা হবে ক্রিয়া বা ধাতু। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। গৌরব, গৌরব, তাহলে এখানে দেখেন প্রথমটা 12 নম্বর প্রশ্ন, এটা 12, আমার মুখ থেকেও শুনে নিন সংখ্যাটা। এই 12 নম্বর প্রশ্ন গৌরব, তাহলে প্রথমটা একটা নাম হতে হবে। তা গৌর কিন্তু এরকম গৌরবের সাথে নাম যায় না, শুরু এটাও হয় না, এটা গুরু হয়। গুরু, গৌরব গুরু, এটা মিলছে, এটাও গুরু আছে, তাই এখানে এটা ইয় চয়, এটা কি আছে ইয় চয়। কিন্তু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে ইয় চয় বলে কোনো প্রত্যয় নেই, ইয় চয় বলে কোনো প্রত্যয় নেই, আসলে ইষ্ণ প্রত্যয় আছে, তাহলে গুরু প্লাস ইষ্ণ কি হবে? গুরু প্লাস ইষ্ণ। গৌরব। শৈশব কি হবে? শৈশব, শৈশব এটাও কিন্তু সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তাহলে এইটাকে আপনাকে এই শৈশবের একটা নাম শব্দ তৈরি করতে হবে। নাম শব্দ কি করতে হবে? যেমন শিশু, শিশু প্লাস ইষ্ণ, তাহলে শৈশব শিশু প্লাস ইষ্ণ। মানব, মানব কি হবে? মানব, মনু প্লাস ইষ্ণ, মানব। এরকম কিন্তু আমাদের তদ্ধিত প্রত্যয়ের যে ইষ্ণ প্রত্যয় যোগ হয়ে এটা তদ্ধিত আহ, প্রত্যয়টা গঠিত হয়েছে। সবাই অন্তত আজকের এই ভিডিওটি একটু শেয়ার করেন, অন্যদেরকে একটু মেনশন করুন। এবার একটু সাহিত্য থেকে প্রশ্ন করি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই পঙ্ক্তিটি কার? মদনমোহন তর্কলঙ্কার, কালীপ্রসন্ন সিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত। দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন, এইটা এই লেখাটি কার? সকালে উঠে আমি, আমরা ছোটবেলায় প্রথম যে কয়েকটা ছড়া বা কবিতা শিখে থাকি, তার মধ্যে এই সকালে উঠে আমি মনে মনে বলি, আমাদের জেনারেশনে এইগুলো আমরা শিখে এসেছি। আপনারাও এখন হয়তো শিখেছেন এইগুলোই। তাহলে বলুন যে সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কবিতাটার নাম কি? এই কবিতার নাম কিন্তু আমার পণ। এই কবিতাটার নাম কি? আমার পণ। আমার পণ কবিতার একটা লাইন, সকালে উঠে আমি মনে মনে বলি, এটা লিখেছেন মদন মোহন তর্কলঙ্কার। এটা লিখেছেন রাজু। থ্যাংক ইউ ভেরি মাচ। জিন্নাতুন নেসা, এটা 13 নম্বর প্রশ্ন চলছে। রেবেকা খাতুন, জিন্নাতুন নেসা, তারপরে হচ্ছে তারপরে জারিফ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। রেজাউল ইসলাম, মদন মোহন তরফদার, আহসান হাবিব, থ্যাংক ইউ ভেরি মাচ। রেজাউল ইসলাম। এরপরে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন তমা রায়। স্যার, নিবন্ধন শিওর সাকসেস ব্যাচ ক্লাস কবে? আসলে নিবন্ধন, রেবেকা খাতুন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এটা আমার কোন কবিতার লেখা? আহ, মদন মোহন তর্কলাঙ্কের। আচ্ছা, খনার বচনে প্রাধান্য পায় বা পেয়েছে শিল্প, কৃষি, সাহিত্য, বিজ্ঞান। খনার বচন, এই খনার বচন নিয়ে কিন্তু ইন্ডিয়াতে আমি একটা সিরিয়ালও দেখেছি। যখন কিনা এই জ্যোতির্বিদ্যার এত প্রসার হয়নি, তখন কিন্তু খনা নামে একটা মেয়ে ছিল যে খুবই প্রাজ্ঞ, বিজ্ঞ,
এবং কৃষি বিষয়ে খুবই বিজ্ঞ। তার একটা খনার বচনে এরকম যে কলা রুয়ে না কেটো পাত, তাতে কাপড় তাতে ভাত। তার মানে এই ধরনের অসংখ্য উপদেশমূলক তিনি বচন দিয়ে গেছেন, যেগুলো প্রাচীন বাংলার লোকসাহিত্যের একটা শক্তিশালী মাধ্যম। এগুলো কিন্তু আগে পুস্তক আকারে লিখিত হয়নি, পরবর্তীতে এগুলো সংগ্রহ করে কিছু কিছু সংগ্রহ করে লিখে রাখা হয়েছে। তো খনার বচনের প্রাধান্য পেয়েছে কৃষি। খনা এই মেয়েটি কৃষি সংক্রান্ত অনেক উক্তি দিয়েছে, যেমন কলা রুয়ে না কেটে পাত, তাতে কাপড় তাতে ভাত। অর্থাৎ তিনি কলা গাছ কেটে যদি পাতা কেটে ফেলেন ছাগলের জন্য, তাহলে আহ কাজ আসবে না, এরকম একটা উপদেশ দিয়েছে। 14 নম্বর প্রশ্ন, এরপরে আসবে 15 নম্বর প্রশ্ন। সবাই রেডি হন। 15 নম্বর প্রশ্ন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই। কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? রূপসী ডিঙ্গা, রূপসী বাংলা, রূপসী নদী, গ্রাম বাংলার নদী। এখানে জারিফ হাসান থ্যাংক ইউ ভেরি মাচ, কৃষি বলেছেন রাশেদ মিয়া থ্যাংক ইউ ভেরি মাচ। 15 নম্বর প্রশ্ন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই। কবিতার চরণে কবি আহ, কোন রূপসার কথা বলেছেন? কবি কোন রূপসার কথা বলেছেন? দ্রুত অ্যান্সার দেবেন, আমি দেখে নিই কে কোনটা অ্যান্সার দিচ্ছেন। আসলে এই রূপসার ঘোলা জলে এই কবিতাটা লিখেছেন মানে বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, ধান ছিঁড়ি এই নদীর তীরে। এই যে এই আবার আসিব ফিরে কবিতায়, আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাশ এই লাইনটি তুলে ধরা হয়েছে। এখানে রূপসার ঘোলা জলে, রূপসার ঘোলা জলে বলতে এখানে রূপসা নদীকে বোঝানো হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে? তো রূপসার নদীকে বোঝানো হয়েছে, রূপসার নদীকে। আসলে প্রিয় ভাই বোন, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই যে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে এখানে উপস্থাপন করছি, যদি মনোযোগ সহকারে আপনারা আমাদের এই ফ্রি ক্লাসগুলোও করেন, তাহলে আপনি চাকরি পরীক্ষায় অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। বিশ্বাস করুন, আপনারা এখানে সেই প্রশ্নগুলো, সেই বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো পরীক্ষায় আসবে। এবং আপনারা জানেন প্রাইমারিতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক একই মানবন্ধনে একই সিলেবাসে পরীক্ষা হবে। সো এখানে কিন্তু বিগত সালের প্রশ্ন 60 থেকে 80% প্রশ্ন কম রিপিট হবে, রিপিট প্রশ্ন। সো রিপিট প্রশ্নগুলো অর্থাৎ বিগত সালের আসা যে প্রশ্নগুলো এসেছে বা আগামীতে আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখানে ব্যাখ্যা সহ সলিউশন করা হচ্ছে। প্রিয় ভাই বোন, এই ফ্রি ক্লাসগুলোও যদি আপনি মনোযোগ দিয়ে করেন, তাহলে অসংখ্য পরীক্ষায় আপনি কমন পাবেন। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? মাতৃভাষায় যার আহ, ভক্তি নেয়, মাতৃভাষায় যার ভক্তি নাই সে সে মানুষ নহে, উক্তিটি কার? দেখেন এখানে। আচ্ছা, মোহাম্মদ শফিক মিয়াজি, আপনাদের নিবন্ধন কোর্স আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের নিবন্ধন কোর্স আছে। আপনারা পেজে মেসেজ দিন, আপনারা পেজে মেসেজ দিন, আমাদের কিন্তু নিবন্ধনের কোর্স আছে। মাশাল্লাহ, অসংখ্য জন আমাদের আজকে লাইভে সংযুক্ত আছেন। আমাদের প্রথমে সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে অনেকেই ভাই বোন লাইভে যুক্ত হয়ে পরে চলে গেছে। সাউন্ড সিস্টেমটা পরে ঠিক করা হয়েছে। দেখেন এটা, এই যে লাইনটা, এটা কিন্তু লিখেছেন কবি আব্দুল হাকিমের মতো মনে হবে আপনাদের কাছে, কিন্তু না, এটা কিন্তু না। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, যার বাড়ি কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে। সেই ব্যক্তি এটা কিন্তু লিখেছেন 1847 সালে, যার জন্ম। মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন তিনিও কিন্তু মাতৃভাষার ব্যাপক গুরুত্ব দিয়ে এই কথা বলেছেন। অনুরাগী মনের কল্পনা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, মীর মোশাররফ হোসেন এটা কিন্তু আহ, এই কথাটা বলেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? গল্প কোনটি? এখানে দেখেন পদ্মগোখরা, পদ্ম পুরাণ, পদ্মাবতী, পদ্মরাগ, সবগুলো সব পদ্ম দিয়ে শুরু। সুতরাং এটা একটা কনফিউজিং প্রশ্ন হতে পারে এবং সবগুলোই কিন্তু পরীক্ষায় আসে। আমি সবগুলোর রাইটারের নাম বলে দিচ্ছি। স্যার ইংরেজির সাবজেক্টিভ বই কি পাওয়া যাবে?
হ্যাঁ যাবে, ইংরেজি সাবজেক্টিভ বই পাওয়া যাবে, জিন্নাতুন নেসা। আমাদের পেজে মেসেজ দিন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং প্রত্যেকে 5টা করে শেয়ার দিন। যে কোনো পরীক্ষার জন্য প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য আজকের এই ক্লাসটি বাছাই করা প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। জানেন এইখান থেকে যে কোনো পরীক্ষায় আপনারা রিপিট প্রশ্ন কিন্তু অসংখ্য আসে। দেখেন আমরা একটু একে একে দেখে নিই। পদ্মরাগ, সবগুলো কিন্তু পদ্ম, সবগুলো গ্রন্থই পরীক্ষায় বারবার আসে। পদ্মরাগ বেগম রোকেয়ার লেখা। পদ্মরাগ কার লেখা? বেগম, পদ্মরাগ বেগম রোকেয়া, বেগম রোকেয়ার উপন্যাস, বেগম রোকেয়ার উপন্যাস। মনে রাখুন এটা সবগুলোই কিন্তু পরীক্ষায় আসে। বেগম রোকেয়া। পদ্মাবতী এটা হচ্ছে কাব্যগ্রন্থ, এটা আলাওল, আলাওলের, আলাওলের লেখা, আলাওলের লেখা হচ্ছে পদ্মাবতী। আর পদ্ম পুরাণ এটা হচ্ছে বিজয়গুপ্ত, এটা হচ্ছে বিজয়গুপ্তের লেখা, মধ্যযুগের কবি বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের লেখা। আচ্ছা মধ্যযুগে কিনা জানি না, বিজয়গুপ্ত। আর পদ্ম গোখরা এটাই সঠিক উত্তর, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের রচিত গল্প। তাহলে সবগুলো একটু মুখস্থ করে ফেলুন। পদ্মাবতী এটাও খুবই বিখ্যাত, বারবার আসে। পদ্ম রাগ রোকেয়ার, পদ্ম পুরাণ বিজয়গুপ্ত, পদ্ম গোখরা এটা কিন্তু কাজী নজরুল ইসলাম রচিত গল্প। তো সবগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই, যে ইংলিশ। এবার আমরা কিছু ইংলিশ প্রশ্ন সলিউশন করব, আশা করি আপনাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। ইফ প্রাইস লো ডিমান্ড ড্যাশ, যদি দাম কমে চাহিদা বাড়ে। এটা অর্থনীতির একটা টার্ম, কিন্তু এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই না? তো এখানে ইফ প্রাইস ইজ লো, ইফ প্রাইস ইজ লো, এটা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটও হতে পারে, ফিউচারও হতে পারে। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তার মানে দ্য প্রাইস ইজ লো, যদি দাম কমে তাহলে চাহিদা বাড়বে, তাহলে দ্য ডিমান্ড উইল বি, ডিমান্ড উইল বি ইনক্রিজ, ডিমান্ড উইল, ডিমান্ড উইল ইনক্রিজ, ডিমান্ড উইল ইনক্রিজ, demand will increase, the price is low, demand will increase. মুরাদ হোসেন মুসা, আফরোজা আক্তার মারিয়ামকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকে একটু মেনশন করুন, থ্যাংক ইউ জানাচ্ছি মেনশন করার জন্য। সিদরাতুল জাহান জুই, সিদরাতুল জাহান জুই, থ্যাংক ইউ ভেরি মাচ। 18 নম্বর কিন্তু খ হবে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল, বোতলে সামান্য দুধ আছে। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল, ভেরি লিটিল, স্মল, ভেরি ফিউ, এ লিটিল। কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দিন। আচ্ছা উইল বি ইনক্রিজড, এটা হচ্ছে প্রথম অংশ যদি রিজাউল ইসলাম, যদি প্রথম অংশটা যদি প্যাসিভ, প্যাসিভ হতো তাহলে পরেরটাও আমরা প্যাসিভ করতাম। তমা রায়, তারপরে হচ্ছে তমা রায়, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি উত্তর করেছেন অলরেডি। একটু দেখে নেই কে কে কমেন্ট করেছেন। আচ্ছা আমাদের যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে, যেটা খেয়াল রাখতে হবে, লিটিল এবং ফিউ একই রকম অর্থ দেয়, শুধু পার্থক্যটা হচ্ছে আপনার লিটিল কোথায় বসে আর ফিউ কোথায় বসে। এখানে
নাউনটা যদি কাউন্টেবল হয়, যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সেক্ষেত্রে লিটিল ব্যবহৃত হয়। এখন ভেরি লিটিল আর এ লিটিল, ভেরি লিটিল আর এ লিটিল, সাধারণত এ লিটিল ব্যবহৃত হয়। এ লিটিল মানে সামান্য, সামান্য দুধ আছে, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য বোতল। আর যদি শুধু ব্যবহৃত হচ্ছে যে দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য বোতল, লিটিল মিল্ক মানে নেগেটিভ একটা অর্থ দেয়, দুধ নাই বললেই চলে। তাহলে সঠিক উত্তর হবে এ লিটিল। আর এখানে মিল্ক না হয়ে যদি একটা কাউন্টেবল নাউন হতো, আহ, ধরেন এখানে হতো বেঞ্চ, বেঞ্চ শব্দটা ব্যবহৃত, দেয়ার ইজ এ ফিউ, দেয়ার ইজ ফিউ বেঞ্চ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, তাহলে কাউন্টেবল হলে ফিউ ব্যবহৃত হবে। ভেরি ফিউ এটা সাধারণত ব্যবহৃত হয় না, ভেরি লিটিল এগুলো ব্যবহৃত, লিটিল আর এ লিটিল, ফিউ আর এ ফিউ এইগুলো ব্যবহৃত হয়। আপনি ভেরিতে যাবেন না, যদি লিটিল এ লিটিল থাকে এইগুলোর মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দা বোতল, বোতলে সামান্য একটু দুধ আছে সেটা বোঝানো হয়েছে। এরপরে আসি, হোয়াট ইজ অ্যান ইপিক। ইপিক বলতে কি বোঝায়? ইপিক হচ্ছে মহাকাব্য, মহাকাব্য। তো এ নোভেল, এ লং পোয়েম, এ লং প্রোজ কম্পোজিশন, এ রোম্যান্স, কোনটা হবে? দ্রুত অ্যান্সার দেন। এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের এটা দ্রুত অ্যান্সার দেন, কোনটা সঠিক উত্তর হবে? 20 নম্বর প্রশ্নের কোনটা ইপিক? ইপিক মহাকাব্য আসলে কোনগুলো? ধরেন মহাকাব্য গঠিত হয় একটা ইতিহাসকে আহ, সামনে রেখে মহাকাব্য, আর মহাকাব্যটা কিন্তু সব কবিতার ঢঙে লেখা হয়। একটা ইতিহাস ধরেন, মুঘল সাম্রাজ্যের পুরা ইতিহাস নিয়ে যদি কোনো কিছু কবিতা আকারে লেখা হয় তাহলে সেটা হবে মহাকাব্য। তাহলে অ্যান ইপিক বলতে কি বোঝানো হচ্ছে? অ্যান ইপিক বলতে বোঝানো হচ্ছে এ লং পোয়েম, এ লং পোয়েম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আখি বয়ন সিদরাতুল জুই, এরপরে হচ্ছে জিন্নাতুন নেসা, জারিফ, রাজু আহমেদ, সোহেল, সানি, সিদ্ধার্থুল জুই সহ অসংখ্য জন সঠিক অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। মিল্ক আনকাউন্টেবল এই জন্য এ লিটিল হবে। রেজাউল ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ, এর লং পয়েন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সঠিক অ্যান্সার দিয়েছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন, দ্য ব্রেক আইস, টু টু ব্রেক দ্য আইস মিনস, এটা একটা ফ্রেজ, ইডিওম ফ্রেজ, এইটার অর্থ কি হবে? টু ব্রেক দ্য আইস মিনস টু এন্ড দ্য hostility, to end up the partnership, to start quarreling, to start a conversation। দেখেন, টু এন্ড দ্য হস্টিলিটি শত্রুতা শেষ করা, টু এন্ড আপ দ্য পার্টনারশিপ মানে পার্টনারশিপ শেষ করে ফেলা, টু স্টার্ট কোয়ারেলিং ঝগড়া আরম্ভ করা, টু স্টার্ট এ কনভারসেশন কথোপকথন শুরু করা। দেখেন, এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল রাজনীতিতে বা দুই বিরোধী রাজনৈতিক দলের মধ্যে এগুলো গঠিত হয়। দেখেন, আমাদের বাংলাদেশের বৃহত্তম দুইটা দল নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগ, তারা কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে চাইতো না। যদি কথা বলতে সংলাপে রাজি হতো তাহলে সেখানে হেডলাইন করতো দ্য ডেইলি স্টার, টু ব্রেক দ্য আইস, বরফ গলা শুরু হয়েছে। টু ব্রেক দ্য আইস মানে কি? বরফ গলা শুরু হয়েছে মানে কি? কথোপকথন শুরু হয়েছে। টু স্টার্ট এ কনভারসেশন, টু স্টার্ট এ কনভারসেশন, তাহলে বরফ, টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে কথা বলা শুরু হয়েছে, বা টু স্টার্ট, টু স্টার্ট দ্য কনভারসেশন, টু স্টার্ট দ্য কনভারসেশন হবে এটা। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। এরপরে হচ্ছে কারেক্ট স্পেলিং বলুন। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে পূর্ব নির্ধারিত, বরাদ্দ এই টাইপের। তো অ্যাসাইনমেন্টের সঠিক বানানটা কোনটা হবে? দ্রুত অ্যান্সার দিন। এই প্রশ্ন নম্বর হচ্ছে 22। অ্যাসাইনমেন্ট মানে আরোপিত বা বরাদ্দ। আজকে যে ক্লাসগুলো নিয়ে আলোচনা করছে, তমা রায়, টু স্টার্ট দ্য কনভারসেশন, রেজাউল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন,
এখানে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছে, আগামীতে প্রাইমারি শিক্ষক নিবন্ধন, প্রধান শিক্ষক সকল পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবেন। কারেক্ট স্পেলিং, অ্যাসাইনমেন্টের বানান কি হবে? অ্যাসাইনমেন্ট মানে আরোপিত বা বরাদ্দ। অ্যাসাইনমেন্টে দুইটা এস হবে, এ এস এস আই জি এন, অ্যাসাইন, এ এস এস আই জি এন, এর সাথে মেন্ট লাগিয়ে দেন, এম ই এন টি, মেন্ট, অ্যাসাইনমেন্ট। তাহলে এটা কোথায় আছে? এ এস আই জি এন, এইটুকুর সাথে মিল আছে, তাহলে খ নম্বর হবে অ্যাসাইনমেন্ট। ও সরি, এখানে তো একটা এস, তাহলে এটা হবে না। এ এস এস আই জি এন, এটা ক নম্বরে আছে, এ এস এস আই জি এন, অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট বানান কি হবে? ডাবল এস হবে, এটা একটু মনে রাখবেন, অ্যাসাইনমেন্ট। রিজাউল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নে চলে যাই। আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য সিটি, এই ড্যাশে কি হবে? আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ, এখানে কিন্তু ড্যাশটা ছোট হয়ে গেছে, ড্যাশটা একটু বড় করে দিতে হবে। আগমনী স্কুল ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ, এখানে এই যে এই ড্যাশে কি হবে? এখানে এই ড্যাশে কি হবে? আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ ইন দ্য সিটি, স্কুল, স্কুলস অফ ইট, হাই স্কুল। যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি, এক ঢিলে তিন পাখি মারা। প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, নিবন্ধন সকল পরীক্ষার জন্য কিন্তু বাছাই করে প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ক্লাসটি। মনে রাখবেন যে অন অফ দ্য, এইটা গঠিত হয় কিভাবে? অন, অফ, এরপরে হচ্ছে অন অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে এখানে প্লুরাল নাউন, প্লুরাল নাউন যোগ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, এইভাবে গঠিত হয়। ওয়ান অফ দ্য বেস্ট স্কুল নাকি ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস হবে? ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস, ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস হবে। তাহলে আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দ্য সিটি। এইভাবে কিন্তু কিন্তু সহজেই আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। 23 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। দেখেন প্রিন্সিপাল উইল, প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, প্রিন্সিপাল উত্তরটি পরীক্ষা করে দেখবেন। তাহলে কোনটা হবে? দেখেন লুক অ্যাট মানে তাকানো, লুক অ্যাট মানে তাকানো, লুক ফর মানে কি? খোঁজা, লুক ফর মানে কি? খোঁজা, লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে কি? তদন্ত করা, তদন্ত, এটা পুলিশ তদন্ত করে। লুক ওভার মানে কি? পরীক্ষা করা, পরীক্ষা করা। তাহলে দ্য প্রিন্সিপাল উইল লুক ফর হবে না, লুক ফর হবে না, লুক অ্যাট দেখাও এটা হবে না। দেখেন লুক ইনটু তো পুলিশ তদন্ত করে, এটাও হবে না। তাহলে লুক ওভার মানে পরীক্ষা করা, এটা হবে। তমারাই, ঐন্দ্রিলা চক্রবর্তী, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। জিন্নাতুন নেসা, আচ্ছা, সুলাইমান ইসলাম বলেছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জারিফ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। জিন্নাতুন নেসা, এখানে দেখেন, তাহলে লুক ওভার মানে পরীক্ষা করা, দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, মানে প্রিন্সিপাল উত্তরপত্রটি পরীক্ষা করবেন, লুক ওভার হবে, লুক ওভার। পরবর্তী প্রশ্ন দেখেন, আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু, এখানে আপনাদের একটু মনে রাখতে হবে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, অ্যাকাস্টম টু, এইগুলো থাকলে কি ব্যবহৃত হয়? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু,
এই শব্দগুলো ব্যবহৃত হলে তার পরবর্তী যে ভার্বটা থাকে ভার্বের শেষে কি হয়। এটা 25 নম্বর প্রশ্ন। আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু ইন এডিশন টু, অ্যাকস্টম টু, তারপরে হচ্ছে উইথ অ্যান আই টু, এই শব্দগুলো থাকলে তার পরবর্তী অংশের সাথে ভার প্লাস আইএনজি হয়, ভার প্লাস আইএনজি হয়। তাহলে এটা ঘ নম্বর অ্যান্সার হবে। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, এটা হবে কিন্তু সঠিক অ্যান্সার। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে চলে যাই। আই ওয়াটার দ্য প্লান্টস, আই ওয়াটার দ্য প্লান্টস, জিন্নাতুন্নেসা, এটা হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দ্রুত অ্যান্সার দিন। আই ওয়াটার দ্য প্লান্টস, দেখেন ওয়াটার কখনো নাউন হয়, ওয়াটার কখনো ভার্ব হয়। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি চারা গাছে পানি দেই, আমি চারা গাছে পানি দিই, সেই ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটা ক নম্বর হবে? ভার্ব। আর ওয়াটারকে আপনি নাউন হিসেবে ব্যবহার করতে পারেন, আপনি নাউন হিসেবেও কিন্তু ব্যবহার করতে। জারিফ সঠিক, রাশেদ মিয়া সঠিক অ্যান্সার দিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আমি ওয়াটারকে নাউন হিসেবে ব্যবহার করি, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। এই যে এই ড্রিঙ্কটা কিন্তু নাউন, এই ড্রিঙ্কটা কি নাউন, এইটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ওয়াটার কখনো নাউন, ওয়াটার কখনো ভার্ব বা এরকম কিন্তু ব্যবহৃত হতে পারে। তাহলে এই বাক্যে আই ওয়াটার প্লান্টস, আমি চারা গাছে পানি দিই, এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, তুমি কি এই সপ্তাহে কোনো কিছু স্পেশাল বিশেষ কিছু করতে যাচ্ছ, এরকম। জারিফ হাসান থ্যাংক ইউ ভেরি মাচ, সঠিক অ্যান্সার দিয়েছেন। বলছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, তুমি কি এই সপ্তাহে বিশেষ কিছু করতে যাচ্ছ। এখানে স্পেশালের পরে বাই ইন অ্যাড অন কোনটা হবে, দ্রুত অ্যান্সার দিন। রেজাউল ইসলাম ওয়াটার ভার্ব বলেছেন, তমারাই অ্যাড বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে সংযুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই আহ, আমার কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং নিবন্ধনের জন্য বাছাই করা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন, বাছাই করা প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে আপনাদের সাথে আসছি। এখান থেকে আপনি যে কোনো পরীক্ষায় 50%, 60%, এমনকি 80% পর্যন্ত কমন পাবেন প্রশ্ন এখান থেকে। এবং এক একটা ক্লাসে আপনি অন্তত 4-5টা করে প্রশ্ন কমন পাবেন। আর ইউ এখানে স্পেশাল অ্যাড হবে, এটা কি হবে? স্পেশাল অ্যাড, স্পেশালের সাথে অ্যাড ব্যবহৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। 27 নম্বর প্রশ্নের উত্তর। 28 নম্বর প্রশ্নের উত্তর দিন। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন দিয়ে কি বোঝায়? এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ঐন্দ্রিলা চক্রবর্তী থ্যাংক ইউ ভেরি মাচ সঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য। সুলাইমান ইসলাম 27-এর গ বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রাশেদ মিয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আখি বাইন, তারপরে সিদরাতুল ইসলাম জুই, জিন্নাতুন নেসা, যারা সঠিকভাবে অ্যান্সার করছিলেন তাদেরকে ধন্যবাদ। দেখেন ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা কি আওয়ারলি? ওয়ান্স ইন এ ব্লু মুন দিয়ে কি বোঝানো হয়? ঘন্টায় ঘন্টায়, আওয়ারলি মানে ঘন্টায় ঘন্টায়, অলওয়েজ মানে সর্বদা, ভেরি রিয়ারলি মানে কদাচিৎ মানে খুবই কম, আসে না বললেই চলে, নিয়ারলি মানে প্রায়, নিয়ারলি মানে প্রায়। তাহলে কোনটা বোঝাবে? ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন। আমরা বলি না তুমি তো দেখি আকাশে চাঁদ হয়েছো, তার মানে কি তোমাকে তো এখন দেখাই যায় না। তার মানে আওয়ারলি এটা ঘন্টায় ঘন্টায়, অলওয়েজ সবসময় দেখা যায়, ভেরি রেয়ারলি দেখা যায় না বললেই চলে, কদাচিৎ, নিয়ারলি প্রায় দেখা যায়। তাহলে এটা ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা ভেরি রিয়ারলি কদাচিৎ দেখা যায়, কদাচিৎ দেখা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন।
আচ্ছা, 29 নম্বর, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু। একটু আগেও বলেছিলাম উইথ এ ভিউ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, দেন ইন অ্যাডিশন টু, অ্যাকস্টম টু, এইগুলো থাকলে পরবর্তী ভার্ব এর সাথে কি হয়? পরবর্তী ভার্বের সাথে কি হয় এটা আপনাদের সবারই জানা। 29 নম্বর প্রশ্ন, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিটিং। কি হবে? ভিজিটিং উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু, এগুলো যদি থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিটিং এ নিউ প্লেস। ভিজিটিং এ নিউ প্লেস, তাহলে এটা হবে কিন্তু ভিজিটিং। কি হবে? ভিজিটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা 30 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? কোন সেন্টেন্সটি সঠিক? কোন সেন্টেন্সটি সঠিক? দ্রুত অ্যান্সার দিতে হবে। জিন্নাতুন্নেসা, রাশেদ মিয়া, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ভিজিটিং, রেজাউল ইসলাম, তমা, রয়, ভিজিটিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে কোন বাক্যটি সঠিক? দেখেন এখানে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে দুইটা সেন্টেন্সকে অ্যাড করব। রিলেটিভ প্রোনাউন দিয়ে দুইটা সেন্টেন্সকে অ্যাড করব। দেখেন, হি হ্যাজ সেইড হুইচ ইজ রাইট। তারপরে হোয়াট হ্যাজ হি সেইড ইজ রাইট। হোয়াট হি হ্যাজ সেইড ইজ রাইট। হি হ্যাজ সেইড দ্যাট হোয়াট ইজ রাইট। কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা হবে সঠিক অ্যান্সার হবে হোয়াট হি হ্যাজ সেইড ইজ রাইট। হোয়াট হি হ্যাজ সেইড ইজ রাইট। দেখেন এই রিলেটিভ প্রোনাউনটা, আপনি যদি এই রিলেটিভ প্রোনাউনটা এখানে বসাতেন তাও কিন্তু হতো হি হ্যাজ সেইড হোয়াট ইজ রাইট। তাহলে হোয়াট হি সেইড হি ইজ রাইট, এটা রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্স, এখানে এই জন্য জিজ্ঞাসা চিহ্ন হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। আর এখানে হোয়াট এবং দ্যাট দুইটা ব্যবহার করেছে, এই কারণে ভুল। দেখেন হোয়াট হ্যাজ হি, এটা হয় না। হি হ্যাজ সেইড হুইচ, হুইচের চেয়ে হোয়াটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা 31 নম্বর প্রশ্নে যাব। লিভ নো স্টোন আনটার্ন মিন্স, লিভ নো স্টোন, হি হ্যাজ সেইড দ্যাট হোয়াট ইজ রাইট। আচ্ছা তোমারা এখানে দ্যাট এবং হট দুইটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ উত্তর করার জন্য। আচ্ছা, জুয়েল আলম জুনায়েদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আকিবুন 30-এর গ বলেছেন। এখন আমরা 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দিন। লিভ নো স্টোন আনটার্ড মিন্স, লিভ নো স্টোন আনটার্ড। আচ্ছা দুইটা প্রশ্ন একসাথে চলে এসেছে, দুইটারই উত্তর দিন। 31 এবং 32। 31, লিভ নো স্টোন আনটার্ড, এটার মানে হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি না করা। লিভ নো স্টোন আনটার্ড মানে হচ্ছে চেষ্টা ত্রুটি না করা। চেষ্টা ত্রুটি না করা অর্থে ইংলিশ কি হবে? চেষ্টা ত্রুটি না করা অর্থে কোনটা হবে? দেখেন হেভি স্টোন মানে ভারী পাথর বোঝানো হচ্ছে। রিয়ার স্টোন মানে যে পাথর দেখা যায় না এরকম পাথরকে বোঝানো হচ্ছে। ইম্পসিবল মানে অসম্ভব জিনিসকে বোঝানো হচ্ছে না। ক নম্বর, ট্রাই, ট্রাই এভরি পসিবল মিন্স, ট্রাই এভরি পসিবল মিন্স অর্থাৎ চেষ্টা ত্রুটি না করা, চেষ্টা ত্রুটি না করা এরকম বোঝানো হচ্ছে। 32 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাচিভমেন্ট বানান, অ্যাচিভমেন্ট মানে অর্জন। দেখেন আমরা পৃথিবীতে যা কিছু আমাদের আছে তা দুই ভাবে, এক হচ্ছে আমরা গড গিফটেড পৈতৃক সূত্রে, আরেকটা হচ্ছে আমরা যেটা নিজের যোগ্যতায় অর্জন করি। তাহলে আপনার যে লেখাপড়া আপনি অনার্স মাস্টার্স করেছেন এটা আপনার নিজের যোগ্যতা, এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি বাবার কর্তৃক যে টাকা সম্পদ পেয়েছেন, যে বংশে জন্মগ্রহণ করেছেন, এটা কিন্তু গড গিফটেড। তো অ্যাচিভমেন্ট বানান কি হবে?
ACHIEVE, এই বানানটা যেখানে আছে সেটাই হবে সঠিক। দেখেন ACHIEV, অ্যাসিড, ACHIEV, এখানে আইটা আগে হবে, একটু মনে রাখবেন, আইইভি, অ্যাসিভমেন্ট, ক নম্বর সঠিক উত্তর, ACHIEV, ACH অ্যাসিভমেন্ট। ও, ক নম্বর ভুল, এখানে ম্যান্ড বানান ভুল আছে, ম্যান্ড বানান ভুল আছে, দুঃখিত, এটা ক নম্বরে ভুল আছে, অ্যাসিভমেন্ট, মেন্ট বানান থেকে গ নম্বরে ঠিক আছে, অ্যাসিভমেন্ট, অ্যাসিভমেন্ট, অ্যাসিভমেন্ট। এখানে ই আগে আছে, আই পরে গেছে, এই জন্য ভুল। এখানে আই দেয়া হয়নি, এই জন্য ভুল। আর এখানে ম্যান্ট, মেন্টেবেট বানান ম্যান্টে ভুল আছে। সুতরাং সঠিক উত্তর হবে 32-এর গ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপরে রিমুভ শব্দটির নাউন কি? দেখেন রিমুভ, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে কি? অনুমোদন করা। অ্যাপ্রুভ মানে কি? অনুমোদন করা। তাহলে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, রিমুভ, রিমুভাল, রিমুভ, রিমুভাল, এরকম ভাবে কিন্তু হবে, রিমুভ, রিমুভাল। এই যে খ নম্বর হবে সঠিক উত্তর, রিমুভ, রিমুভাল, রিমুভ, রিমুভাল। এরপরে দেখেন ইফ আই ড্যাশ ইউ, আই উড নট হ্যাভ ডান দিস, আমি যদি তোমার জায়গায় থাকতাম এই কাজটা আমি কখনোই করতাম না। এটা হচ্ছে আনরিয়েল সেন্টেন্স, অবাস্তব একটা সেন্টেন্স। অবাস্তব সেন্টেন্সে মানে এটাও একটা কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনাল ক্ষেত্রে আয়ের পরে সাধারণত কি হয়? অজ হয়। কিন্তু আনরিয়েল সেন্টেন্স আনরিয়েল ভার্ব বসবে। আনরিয়েল মানে কি? আয়ের পরে অজ হওয়ার কথা, অজ না হয়ে অন্য কিছু হবে। কোনটা হবে? দ্রুত অ্যান্সার দিন। 33 নম্বর প্রশ্ন, 34 নম্বরে আমরা এখন আছি, 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে কি হবে? দ্রুত অ্যান্সার দিন। ইফ আই ওয়ার ইউ, দেখেন আয়ের পরে কখন ওয়ার হয়? যদি মানে আনরিয়েল সেন্টেন্স, অবাস্তব সেন্টেন্স হয়। ইফ আই ওয়ার ইউ, আই উড নট হ্যাভ ডান দিস, আমি যদি তোমার জায়গায় থাকতাম এই কাজটা আমি কখনোই করতাম না। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা সঠিকভাবে বানান লেখা হয়েছে? এখানে দেখেন বুড়ো বানানটা সঠিকভাবে লিখতে হবে, এবং বুড়ো থেকে পারলে ব্যুরোক্রেসিও বানান আপনার পারার কথা। বুড়ো, ব্যুরোক্রেসি খুবই পরীক্ষায় আসে। বুড়ো বানানটা 35 নম্বর প্রশ্ন, এই বুড়ো বানান ভুল, এই বানানো ভুল, এই এইচ আছে এটা ভুল, তাহলে এটা সঠিক। বি ইউ আর ই এ ইউ, ব্রো, মনে রাখবেন, বি ইউ আর ই এ ইউ, ব্রো। জারিফ হাসান, ইকবাল হোসেন, জিন্নাতুন্নেসা, সিদরাতুল ইসলাম জুই, আকিবাইন সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বুড়ো বানানে এই বুড়োর সাথে ক্রেসি লাগাই দিলেই কিন্তু ব্রুক্রেসি বানানটাও আসে। ব্রুক্রেসি, বি ইউ আর ই এ ইউ, এবার ক্রেসি, সি আর এ সি আই, ব্রুক্রেসি মানে আমলাতন্ত্র। বুড়োর সাথে ব্রুক্রেসি বানানটাও শিখে নিন, বুড়োর সাথে ক্রেসি লাগাই দিলে ব্রুক্রেসি। 36 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস, হোয়ার ডিড ইউ সি হিম, চেঞ্জ দ্য ভয়েস, হোয়ার ডিড ইউ সি হিম। দেখেন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা আহ, যে পরিবর্তনগুলো করি, যদি ডব্লিউএইচ কোশ্চেনের ওয়ার্ড থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন হয় না, তাহলে সবগুলোতে হোয়ার আছে হোয়ারই থাকবে, হোয়ার আছে হোয়ারই থাকবে। আর সবগুলোতে বাই আছে। এখন যে পরিবর্তনটা করতে হবে, ডিড ইউ সি হিম, ডিড ইউ সি হিম, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা কি হবে? দেখেন হোয়ার ছিল, হোয়ার হবে, হোয়ার
ওয়াজ হি সিন বাই ইউ। দেখেন সাবজেক্টের আগে একটা অক্সিলারি আসবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই অবজেক্ট, সেটা কিন্তু হয়েছে। এক নম্বরটা কেন ভুল? এই যে ওয়াজটা আগে নিয়ে আসা হয়নি, এই জন্য এটা ভুল। এটা ডিডি ব্যবহার করা হয়েছে, এই জন্য ভুল। আর এটা সিন করা হয়নি, এই জন্য ভুল। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, সঠিক অ্যান্সার যারা দিয়েছেন এর জন্য ধন্যবাদ। এরপরে পরবর্তী প্রশ্ন 37 নম্বর, লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট। কবিতাটি মুখস্থ করো। কবিতাটি মুখস্থ করো, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে? জুয়েল জুয়েল আলম জুনায়েদ, থ্যাংক ইউ ভেরি মাচ, সঠিক অ্যান্সার দিয়েছেন। ঐন্দ্রিলা চক্রবর্তী, শ্যামল কুমার, তারপরে তমা রায়, সবাই সঠিক অ্যান্সার দিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, লার্ন লার্ন দ্য পোয়েম বাই হার্ট, তাহলে কি হবে? কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে লার্ন বাই হার্ট হয়, লার্ন বাই হার্ট। কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে কি হবে? লার্ন বাই হার্ট। লার্ন দ্য পোয়েম বাই হার্ট, কবিতাটি মুখস্থ করো, এই ক্ষেত্রে লার্ন বাই হার্ট হবে। আচ্ছা, এবার আমরা একটু গণিত করব। 6 ফুট অন্তর অন্তর বৃক্ষে চারা রোপণ করলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? আচ্ছা, তার আগে একটা জিনিস এখানে ক্লিয়ার করি। এখানে বলছে 6 ফুট অন্তর অন্তর গাছ লাগাবে, আর এখানে দেওয়া আছে গজ। তাহলে 100 গজে কয়টা চারা লাগানো যাবে? তাহলে আমরা গজটাকে আগে ফুট বানাবো। 3 ফুটে 1 গজ, তাহলে 100 গজে কি হবে? 100 × 3, 300 ফুট। 300 ফুটে কয়টা গাছ লাগানো যাবে, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি? 6 ফুট অন্তর যদি গাছ লাগাই, তাহলে আমাকে 300 ফুটে কয়টা গাছ লাগানো যাবে? 300 ফুটে কয়টা গাছ লাগানো? এখন আমরা এই 6 দিয়ে 300-কে ভাগ দিলে উত্তর এর কাছাকাছি চলে যাব। একে যদি আমি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5×6 = 30, আরো একটা শূন্য আছে, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 50টি, তাই না? কিন্তু এর সাথে আরো একটা যোগ করতে হবে, যোগ 1, 51টি। 51টি, উত্তর হবে কয়টি? 51টি। এখন প্রশ্ন হলো, কেন স্যার আরো একটি যোগ করা হলো? কারণ হলো, আমি যদি বলি এই যে এখান থেকে এই পর্যন্ত 3 ফুট, আচ্ছা এই 3 ফুটে আপনি, সরি, এখান থেকে এই পর্যন্ত 6 ফুট, এই 6 ফুটে কয়টা গাছ লাগাচ্ছেন আপনি দেখেন তো। এই প্রথমে একটা গাছ লাগালেন, আর এখানে যে কিন্তু আরো একটা গাছ লাগালেন, তাহলে দেখেন 6 ফুটে একটা গাছ, একটা গাছ, দুইটা গাছ লাগাচ্ছেন। তার মানে প্রথম যে ফুটটা, সেখানে একটা অতিরিক্ত গাছ লাগানো হয়। প্রথম যে ফুটটা থাকে সেখানে একটা অতিরিক্ত গাছ লাগানো হয়, এই জন্য আমাদের ফাইনালি শেষে আরো এক যোগ করতে হয়, তাহলে 51টি গাছ। প্রথম ফুটে বা প্রথম এইখানে যদি 3 হাত অন্তর 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 বলতো, সেক্ষেত্রেও এক যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাই, যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? দেখেন এটা কিন্তু বহুল আহ, আলোচিত এবং বহু পরীক্ষায় আসা একটা প্রশ্ন। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? দেখেন 48 সংখ্যাটি কোন সংখ্যার মানে আমি ধরে নিলাম এক্স, এক্স এর এক্স এর এক্স এর 80% কিন্তু 48। কি বলা হয়েছে? এক্স এর 80% হচ্ছে 48। কারণ কি বলছে? কোন সংখ্যার। তো আমি এখানে ধরলাম কোনের জায়গায় ধরলাম এক্স, তাহলে এক্স এর 80% কত? এইটা সমান কিন্তু 48। এক্স এর 80% হচ্ছে 48, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তাহলে 80%, এক্স এর 80%, তাহলে আমি কি লিখবো? এক্স গুণ 80/100 সমান, সরি এখানে আমি ভুল লিখেছি, এক্স এর 80% সমান 48। এক্স এর 80% সমান কত? 48। তাহলে এক্স এর 80/100 সমান 48। তাহলে কি লিখবো? এক্স সমান সমান কি লিখবো? এইটা যখন ওই পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 48 গুণ 100 ভাগ 80। এই শূন্য এই শূন্য কাটলাম, 6×8 = 48, তাহলে 6×10 = 60। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? 60। তার মানে 60-এর 80% হচ্ছে 48, 60-এর 80% হচ্ছে 48। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক উত্তর দিয়েছিলেন।
এরপরে পরবর্তী অঙ্কে চলে যায়, খুবই সহজ অঙ্ক। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? দেখেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললেই 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টা 9। তাহলে এখানে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4টা 9 বসিয়ে দিই, 4টা 9। এর থেকে কি করতে হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রথমটা 1, আর 3 অঙ্ক বানানোর জন্য বাকিগুলো শূন্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে 3টা শূন্য, 4 অঙ্ক বললে একের পরে 4টা শূন্য। এর বিয়োগফল কত? তাহলে এর বিয়োগফল কত? এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 9। তাহলে 9899, 9899 খ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? এই অঙ্ক অনেকেই ভুল করে ফেলে। এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন, যে এখানে দেখবেন দুইটা জিনিস, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক, আর কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক। তাহলে এখানে দেখেন এটা আছে মিটারে, এটা আছে মিটারে, তাহলে এটা কিলোমিটারে থাকতে পারবে না, এটাকেও মিটার করতে হবে। আর এটা মিনিট আছে, এটা মিনিটে থাকতে পারবে না, কারণ মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক। তাহলে আমরা এই কিলোমিটারকে মিটার করব আর এই মিনিটকে সেকেন্ড করব। তাহলে বলেছে একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হয়। 1 মিনিট মানে কি লিখবো? 1 মিনিটের পরিবর্তে আমি লিখবো 60 সেকেন্ড। কেন সেকেন্ড করব? কারণ 60 সেকেন্ড, এই যে সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক, তাহলে 60 সেকেন্ডে যায় কত মিটার? এই যে 72 কিলোমিটার, 72 কিলোমিটার মানে কি, এর সাথে আরো 1000 গুণ হবে। 72 কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, কারণ হচ্ছে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 60 সেকেন্ডে যায় এত, তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে 72, এর সাথে গুণ করলে 3টা শূন্য হয়ে যাবে, নিচে হয়ে যাবে 60। কাটাকাটি করলে এই শূন্য শূন্য কাটা, 6 বারং 72, আরো 2টা শূন্য, 1200। তার মানে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 1200 মিটার, 1200 মিটার, 1200 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে, এই কথার মানে কি, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হয়, এর মানে হচ্ছে ট্রেনটি ট্রেনটি 1 সেকেন্ডে 1200 মিটার যায়। আচ্ছা, ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং একই সাথে সেতুর দৈর্ঘ্যকেও অতিক্রম করে। তো এখানে সেতুর দৈর্ঘ্য কিন্তু 700 মিটার আছে। তার মানে ট্রেন কিন্তু শুধু এই 1200 মিটার সে 1 সেকেন্ডে গিয়েছে, তার মানে কি এর এর মধ্যে কিন্তু তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করেছে। তাহলে নিজের দৈর্ঘ্য এই যে কত 700 মিটার, এই 700 মিটার এখান থেকে বাদ দিয়ে দিলেই আমরা শুধুমাত্র সেতুটির দৈর্ঘ্য পেয়ে যাব। ও সরি, ট্রেনের দৈর্ঘ্যটি দেয়া আছে, ট্রেনের দৈর্ঘ্যটা যদি আমি এখন বাদ দিয়ে দিই তাহলে আমরা সেতুটির দৈর্ঘ্য পেয়ে যাব। ট্রেন যখন একটা সেতু কালভার্টকে অতিক্রম করে, তার ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে সে 1 সেকেন্ডে অতিক্রম করে 1200 মিটার। তার মানে তার এখানে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই তাহলে হয়ে যাবে 500 মিটার। এই যে 500 মিটার, তার মানে সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। সেতুটার দৈর্ঘ্য কত হবে? 500 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? যদি প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকার কথা বলে, তাহলে শেষে যেটা, আর এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। দেখেন, যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, লঘিষ্ঠ সংখ্যা বলে, যদি সবচেয়ে ছোট সংখ্যা বলে, তাহলে লসাগু করতে হয়, লসাগু করতে হবে। প্রথম কাজ কি? লসাগু। আর যদি বলে ভাগশেষ হবে তাহলে যোগ করতে হয় ভাগশেষ। তাহলে আমি 3, 5 ও 6 এর লসাগু করি। 3, 5, 6 এর লসাগু করলে হবে, আর 3 দিয়ে দিলাম, 3 1 কে 3, 5 এর ভিতরে যায় না, 3 2 6, তাহলে আর যাবে না, 3 গুণ 5 গুণ 2, তার মানে 3 5 15, 15 2 30, লসাগু কত হচ্ছে 30। এখন বলছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হয়, ভাগশেষ যদি 1 থাকার কথা বলে তাহলে যোগ করতে হবে। ভাগশেষ 1 থাকার কথা বললে কি করতে হবে? যোগ। তাহলে উত্তর হবে 31, উত্তর হবে 31। যদি বলে ভাগশেষ থাকবে তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে 42 নম্বর উত্তর,
এটা হবে 31। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে চলে যাই। দুটি সংখ্যার, আচ্ছা যারা লাইভে আছেন, আজকের এই যে নিয়মটি শেখাবো এটা ইতিপূর্বে কেউ শেখায়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নিয়মটি আপনারা কেউ যদি না শিখে থাকেন, এই যে এখানে আমাদের 22 জন প্লাস লাইভে যুক্ত আছেন, সবাই একটা থ্যাংক ইউ লিখবেন, বা থ্যাঙ্কস না লিখতে পারলেও টিএন লিখবেন। এই নিয়মটা ইতিপূর্বে কেউ আপনাদেরকে শিখায়নি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর যদি শিখে থাকেন তাহলে আহ, আরেকবার মেমোরাইজ হবে। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? মনে রাখবেন, যোগ মানে অনুপাতের ক্ষেত্রে গুণ, যোগ মানে অনুপাতের ক্ষেত্রে গুণ, আর বিয়োগ মানে অনুপাতের ক্ষেত্রে ভাগ। এইটা একটু মনে রাখবেন। এই শর্টকাটটাকে আমরা কাজে লাগাবো। দেখেন দুটি সংখ্যার অনুপাত কত, এই যে 5:8 না, এই যে এখন উভয়ের সাথে 2 যোগ করলে, তো 2 যোগের কথা বলেছে, তো আমরা এই ক্ষেত্রে কি করব, 2 দিয়ে গুণ করব। যোগের সাথে সম্পর্ক হবে কি, গুণ। দেখেন এই যে 5 দুগুণ 10, আর এই 2 দিয়ে 8 কে গুণ করলে 8 দুগুণ 16, তাহলে 10 আর 16 উত্তর হবে, 10 আর 16 খ নম্বর। যদি এই নিয়মটি যদি কখনো না দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ জানান, একটু থ্যাংক ইউ জানান যে এই নিয়মটি যদি ইতিপূর্বে কখনো না জেনে থাকেন। সিদ্রাতুল জান থ্যাংক ইউ জানাইছেন, থ্যাংকস। সুলাইমান থ্যাংক ইউ জানাইছেন, হাসান নাহিদ থ্যাংক ইউ জানাইছেন। বাকি যারা কিছুই লিখতে পারেন না, একটা ডট লিখেও একটু মেসেজ করেন যারা লাইভে যুক্ত আছেন। আচ্ছা, কমল কুমার, তমা রায়, অন্দ্রিলা চক্রবর্তী, যারা আজকেই প্রথমে এই নিয়মটা দেখলেন, থ্যাংক ইউ। রাশেদ মিয়া, হাসান নাহিদ। তাহলে নিয়মটা আবারও বলি, যোগ করার কথা বললে প্রথম যে দুইটা অনুপাত থাকবে গুণ করে দেবেন। আর এটার যে বেসিক নিয়ম, এটা আপনারা অবশ্যই পারেন, অন্য ক্লাসে করব, অন্য ক্লাসে দেখিয়ে দেবো এটা ভেঙে ভেঙে। একই সাথে আমি দুইটা নিয়ম দেখাতে চাই না। দুটি সংখ্যার অনুপাত এত, এই যে 5 আর 8, এর সাথে উভয়ের সাথে 2 যোগ করলে, যোগ বললে গুণ করে দেবেন, আর বিয়োগ বললে গুণ করে দেবেন, সরি বিয়োগ বললে ভাগ করে দেবেন, দেখবেন এটা হয়ে যাবে। তাহলে 5 এর সাথে 2 গুণ করলে 10, 8 এর সাথে 2 গুণ করলে 16, তাহলে এটা খ হবে উত্তর। আচ্ছা, আবিনা সুলতানা থ্যাংক ইউ জানিয়েছেন, রাজু আহমেদ থ্যাংক ইউ জানিয়েছেন, রাশেদ মিয়া থ্যাংক ইউ জানিয়েছেন। সো এইটা কিন্তু আপনারা, অন্যরা যখন এটা 1 মিনিট বা 2 মিনিট ধরে করবে, আপনি তখন কিন্তু জাস্ট 1 সেকেন্ডে করে ফেলবেন, তাই না? 5 সেকেন্ডে করে ফেলবেন। সো এই রকম কিছু স্পেশালিটি যদি পরীক্ষার হলে আপনি দেখাতে পারেন, তাহলেই কিন্তু আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রত্যেকে একটু ভিডিওটি শেয়ার করে দেন। এখন যেটা বলা হয়েছে যে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে, 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে তার বেতন কত ছিল? পূর্বে তার বেতন কত ছিল? আচ্ছা, এখন তার বেতন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? আচ্ছা, তার আগের বেতন আমি ধরে নিই, তার আগের বেতন ছিল 100 টাকা। এখন 15% বৃদ্ধি পেয়েছে মানে কি, এর সাথে আরো 15 যোগ হয়েছে, তার মানে ওর বেতন এখন 115% হয়ে গেছে। আগে ছিল 100%, এখন বেতন হয়ে গেছে কত? 115%। দেখেন এই যে এখন একটা নিয়ম দেখাবো, এই নিয়মে দিয়ে আপনি শতকরা এবং লাভ ক্ষতির 40% প্লাস অঙ্ক করতে পারবেন। এই নিয়মটা যদি আপনারা কখনো অনুশীলন না করে থাকেন, আমি জি এম জাহাঙ্গীর আলম বলছি, এই নিয়মটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অসাধারণ একটা নিয়ম। এরকম যদি আমি 10টা নিয়ম অঙ্ক করাতে পারতাম, অন্য ক্লাসে আমি দেখাবো, এই টিপসকে কাজে লাগিয়ে আপনি অসংখ্য অঙ্ক করতে পারবেন। এখানে বলছে 15% বৃদ্ধি পেয়েছে মানে কি, 115% হয়েছে। আগে ছিল 100%, তার আগের বেতন 100%, বর্তমান বেতন 115%। দেখেন বৃদ্ধি পেয়ে বর্তমান বেতন হয়েছে 5,750। তাহলে আমি বলবো 115% সমান কত লিখবো, 5,750। তাহলে 115% সমান কত, 5,750। বলছে পূর্বের বেতন কত ছিল, মানে আগের বেতন মানে কি 100%। তাহলে 1% সমান কত হবে সেটা আমি বের করলে কি হবে, একই কম হয়, তাই ভাগ হবে 5,750 ভাগ 115। আর পূর্বের বেতন কত ছিল সেটা বলেছে, সেজন্য আমি কি করব, 100 দিয়ে 100%, 100% আগের বেতন ছিল কত, 100%, তাহলে 100%-এ কত হবে, 5,750 গুণ 100, 100 আর নিচে হবে 115। এটা কাটাকাটি করলেই উত্তর।
এখন দেখেন 5 যেহেতু আসে এটা কেটে যাবে। দেখেন 5 20 100। এবার 15 দিয়ে 5 দুগুণ 10, আরো আছে 15, 3 5 15, 5 23, 5 23 হবে 115। আর এটার ভেতরে অবশ্যই যাবে কারণ এখানে কোনো ফ্র্যাকশন নেই। দেখেন 23 দুগুণ 46, থাকে কত 46 47 48 49 50 51 52 53 54 55 56 57, এখানে 11 আছে। তার মানে এটা এটা 250 হবে, 250 বার যাবে, 250 বার যাবে, 250 বার যাবে। দেখেন 250 এর সাথে আমি যদি 20 গুণ করি তাহলে এই 25 দুগুণ 50, আর দুইটা শূন্য ছিল বসিয়ে দিলাম, 25 দুগুণ 50, তার মানে 5000। পূর্বের বেতন ছিল তার কত, 5000। আপনি কিন্তু খুব সহজে এইভাবে এই অঙ্কগুলো করতে পারেন। জারিফ হাসান, থ্যাংক ইউ, উত্তরটা মানে করে ফেলেছেন। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখানে ছোট ছোট সংখ্যাগুলো দিয়েছে। পৃথিবীর একমাত্র মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা, সেটা হবে উত্তর। পৃথিবীর একমাত্র মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে তার ওই এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, দেখেন 11, এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে আপনি ভাগ করতে পারবেন কত দিয়ে? 1 দিয়ে ভাগ করতে পারবেন। 1 দিয়ে ভাগ করলে 11 1 কে 11। আবার 11 কে আপনি কত দিয়ে ভাগ করতে পারবেন? 11 কে আপনি ওই 11 দিয়েই ভাগ করতে পারবেন, তখন হবে 1। তাহলে 11 কে 1 এবং ওই সংখ্যা 11 দিয়ে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছেন না। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অনুরূপভাবে 17 একটি মৌলিক সংখ্যা, অনুরূপভাবে 19 একটি মৌলিক সংখ্যা। এখন দেখেন 9 কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, সরি 9 দিয়ে ভাগ করা যায়, 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। সুতরাং মৌলিক সংখ্যা মূলত দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এরকম সংখ্যা আছে কিন্তু 8 কে আমরা 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, অনেক সংখ্যা দিয়ে ভাগ করতে, তার মানে ঘ হবে উত্তর। ঘ কে 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপরে আমরা একটু বীজগণিত করব। 2x ইকুয়াল টু 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y সমান কত? খুবই সহজ অঙ্ক, খুবই সহজে আমরা এটা করতে পারি। দেখেন এটা কিভাবে করবো একটু দেখে নিই। এখানে আমাদের বের করতে হবে 4x মাইনাস 6y। তো আমরা যেটা মান দেওয়া আছে সেটাকে একটু করি। দেখেন 2x প্লাস 3y প্লাস 5 এটা বলা আছে না? তাহলে আমরা কি এই প্লাস 5টাকে এইটা সমান 0 বলতে পারি? তাহলে এইটার পরিবর্তে দেখেন আমরা কি করতে পারি, এখানে আছে 2x প্লাস 3y ইকুয়াল টু মাইনাস 5। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে 2x এবং 6y 3y, এইটাকে আমি যদি উভয়কে 2 দিয়ে গুণ করি, উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি, আচ্ছা এই এই যে সমীকরণ ছিল এই উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখেন উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি, কারণ আমি একটা সংখ্যাকে যদি উভয়কে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হয়ে যাবে 4x, আর এটা হচ্ছে হয়ে যাবে কত, 6y, 6y, আর এটা হয়ে যাবে প্লাস 10, এটা হয়ে যাবে না? দেখেন এখানে আছে 4x, এখানে আছে 4x, এখানে আছে 6y, এখানে আছে 6y, আর এখানে হয়েছে কি 10। তাহলে এখানে উত্তর কিন্তু হবে 10। আর এই জায়গাটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে সাইড চেঞ্জ করলে কিন্তু 4x 4x মাইনাস 6y ইকুয়াল টু 10 হয়ে যাবে, এটা সাইড চেঞ্জ করলে শূন্য ধরে।
আচ্ছা, আকিবাইন থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আসলে লেখাটা ভুলে গেছিল বলে এখানে মাইনাসের জটিলতায় পড়ছিলাম। এটা হবে 2x ইকুয়াল টু 3y প্লাস 5। থ্যাংক ইউ আকিবাইন। তাহলে এটা হচ্ছে 2x, এই 3yটাকে এই পাশে নিয়ে আসেন, মাইনাস 3y সমান 5। তাহলে উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এটা 4x মাইনাস 3 দুগুণ 6y প্লাস 10। তার মানে এই অংশটুকুর সাথে কিন্তু এই অংশের মিল আছে, সুতরাং 10 হবে উত্তর। থ্যাংক ইউ। আগে ভুল আপনাদের মানে ভুল যদি বসান তাহলে ও অঙ্কে অনেক সময় কিন্তু ভুল উত্তর চলে আসবে। আখি আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আখি আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখেন চলে আসেন। এই অঙ্কটা কিন্তু যারা চালাক তারা অঙ্ক না করেই করে ফেলতে পারবে, অঙ্ক না করেই করে ফেলতে পারবে। এই অঙ্কর দুইটা নিয়মে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি শর্ট টেকনিকটা দেখাই। দেখেন এখানে এমন দুইটা সংখ্যা যে দুইটা যোগ করলে 12 হবে, আবার সেই দুইটা বিয়োগ করলে 2 হবে। এমন দুইটা সংখ্যা কি? আবার সেই দুইটা সংখ্যা গুণ করলে এই চারটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা হবে। চারটা সংখ্যার যে কোনো একটা, আচ্ছা দুইটা সংখ্যা যোগ করলে 12 হবে, কেমন সংখ্যা হতে হবে? দেখেন 7 5 12। আবার দেখেন এই 7 আর 2 যদি বিয়োগ, আর 7 আর 5 যদি বিয়োগ করেন, 7 আর 5 যদি বিয়োগ করেন তাহলে 2 হবে। তাহলে দুইটা সত্যই ফিল আপ করছে, এক্স এর জন্য 7 আর ওয়াই এর জন্য 5 ধরলে। এখন কথা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারবে, স্যার আপনি কিভাবে ধরলেন যে 7 আর 5? এইটা কিন্তু আপনি বেশি বেশি প্র্যাকটিস করলে আমার মতো ধরতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস করলে, তার মানে এক্স এর মান এবং ওয়াই এর মান কোন দুইটা সংখ্যা ধরলে যোগ করলে 12 হয়, বিয়োগ করলে 2 হয়, 7 আর 5 এর জন্য। তাহলে দেখেন আমাদের এক্স এর মান কত পেয়েছি? 7। আর এখানে বলেছে এক্স এর মান, এক্স আর ওয়াই এর মান কত? এক্স আর ওয়াই এর মান মানে গুণ করতে হবে। 7 5 গুণ করলে 5 7 35। তার মানে উত্তর হবে 35। 5 7 35। এইভাবে আপনাদের যারা একটু অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে বা এইভাবে প্র্যাকটিস করবে তারা কিন্তু খুব সহজেই এই অঙ্ক না করেই করতে পারবে। হ্যাঁ, এবার দেখেন এইটা যদি একবার যোগ একবার বিয়োগ থাকে, দেখেন এ প্লাস বি আর এ মাইনাস বি এরকম না, এক্স প্লাস ওয়াই সমান 12 আর এক্স মাইনাস ওয়াই সমান কত আছে? 2 আছে। এরকম যদি থাকে তাহলে একবার যোগ করবেন অথবা বিয়োগ করবেন। আচ্ছা আমি যোগ করি, যোগ করলে দেখেন ওয়াই ওয়াই কাটা, তাহলে 2x সমান কত হচ্ছে? 14। তাহলে x সমান আমি 2 নম্বর নিয়মে করছি কিন্তু এটা এটা কিন্তু না। তাহলে x এর মান কত হবে? 14 ভাগ 2। তাহলে x এর মান হবে 7। তাহলে আমি একটার মান পেয়ে গেছি অলরেডি। তাহলে অন্য এক যে কোনো একটা সমীকরণে আমি এই x এর মান বসিয়ে দিলে x এর মান কত পেয়েছি? 7। তাহলে 7 যোগ y সমান হচ্ছে 12। তাহলে y সমান হবে 12 বিয়োগ 7, তার মানে y এর মান কিন্তু 5। এইবার হচ্ছে 7 আর 5 যদি গুণ করেন, এই যে 7 আর 5 গুণ করলে 35। এটাও কিন্তু অনেক সময় লাগবে, এটা কি অনেক সময় লাগবে, কিন্তু আপনি যদি এই গেসিং পাওয়ারটা বাড়াতে পারেন, ধরে নেওয়ার পাওয়ারটা বাড়াতে পারেন, তাহলে এই অঙ্ক আপনি দেখা মাত্রই করে ফেলতে পারবেন, দেখা মাত্রই করে ফেলতে পারবেন। আখি, সিদরাতুল জাহাদ জুই, তারপরে হচ্ছে অসিনা প্রেম, রাশেদ মিয়া, রাজু আহমেদ, তারপরে রাশেদ মিয়া আমাকে গুড বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আজিজুর রহমান 35। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32-এর 2 ভিত্তিক লগারিদম, এখানে বলবে 64-এর 2 ভিত্তিক লগারিদম, এটার মানে কি? দেখেন এই অঙ্কটা আমি জাস্ট এইভাবে করতে পারি। এই 2 ভিত্তিক বলেছে না, মানে 2 এর উপর কত পাওয়ার দিলে আপনার 32 হবে। দেখেন 2 এর উপর আমি যদি 5 পাওয়ার দিই তাহলে 32 হয়, তাহলে এর উত্তর হবে 5। এটা কিন্তু দেখা মাত্রই করতে পারবেন। 2 এর উপর কত পাওয়ার দিলে, দেখেন 2 এর উপর কত পাওয়ার দিলাম? 5। দেখেন 5 এ টু দি পাওয়ার 5, তার মানে 2 কয়টা? 5টা। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। অর্থাৎ এই 2 ভিত্তিক বলেছে না, অর্থাৎ 2 এর উপর কত পাওয়ার দিলে 32 হবে, সেটা কিন্তু উত্তর। তাহলে
এই অঙ্ক না করলেও আপনি কিন্তু পারবেন। আমি যদি এখানে 32-এর জায়গায় বলি 64-র 2 ভিত্তিক লগারিদম কত, তাহলে এখানে 2 এর উপর 6 হবে, জাস্ট 2 এর উপর 6, কারণ আরো একটা 2 বাড়ায় দেন, এই যে 32 দুগুণ 64। আচ্ছা, এখন আমরা 2 ভিত্তিক লগারিদম ওইটা একটু মেন যে নিয়ম সেটা করি। লগ এর বেস বলেছে ভিত্তি, ভিত্তি 2, আর এর উপরে বলেছে 32, 32। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, এটা একটা শর্টকাট নিয়ম। এবার যে নিয়মটা করব, দেখেন 2 আর 32কে ভেঙে কত পাওয়ার দিতে হবে, 2 এর উপরে, 2 এর উপরে 2 5 দিতে হবে। তো আমরা লগের নিয়মে বা সূচকের নিয়মে সবচেয়ে উপরের পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এই 5টাকে 5 লগ 2 পাওয়ার 2। আচ্ছা, লগের বেস এবং পাওয়ার সমান হয়ে গেলে সেটার মান 1 হয়। তাহলে 5 এইটুকুর মান হচ্ছে 1 গুণ 1, তাহলে 5 একে 5, এইটাই কিন্তু 5 উত্তর। আচ্ছা, অচেনা প্রেম 64-এর 2 ভিত্তিক লগারিদম, সেটার উত্তর আপনারা দিয়েছেন। যারা সঠিকভাবে উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এরপরে বলা হয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। আচ্ছা, বিজোড় সংখ্যা মানে কি? প্রথম 10টি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে হচ্ছে 1, 1, 1 যোগ 3 যোগ 5 যোগ 7। দেখেন এখানে কয়টা সংখ্যা বলেন তো? এখানে আমি 4টা সংখ্যা বললাম। এখন আমি যদি প্রথম 4টি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত বের করতে বলি, একটু আমি দেখেন, 3 আর 1 4, 4 আর 5 9, এটা হচ্ছে 16, 16 না? তাহলে 4টি সংখ্যার যোগফল কিভাবে পেয়েছি? 4 এর উপর স্কয়ার করে, 4 4 16। বিজোড় সংখ্যার যোগফল যদি বলে স্যার প্রতিদিন যে এই যে সুন্দর ক্লাসগুলো হয় এগুলো পিডিএফ দিলে ভালো হতো আখি। আচ্ছা, চেষ্টা করব এগুলো একেবারে বিনামূল্যে দেব না, একদম সমাধান সহ আপনাদেরকে পিডিএফ দেব। একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে প্রত্যেকেই বিভিন্ন চাকরির গ্রুপে 10টা করে আপনারা শেয়ার দিতে হবে, তাহলে আমি পিডিএফ দেব। আজকে যারা লাইভে সংযুক্ত আছেন, আমি এখন থেকে যে পর্যন্ত ক্লাস নিয়েছি এই সব ক্লাসের পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। মানে আজকে যতগুলো আলোচনা করেছি যদি 10টা করে শেয়ার দেন, দিয়ে আমাকে একটু মেসেজ করবেন, আমি তাহলে দিয়ে দেবো পিডিএফ। আচ্ছা, 10টি বিজোড় সংখ্যার যোগফল। আচ্ছা, 10টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এখানে যে 10 সংখ্যাটা থাকবে এই 10-এর উপর স্কয়ার দিলেই উত্তর, 10 10 কে 100। তাহলে উত্তর হবে কত? 100। 10টি বিজোড় সংখ্যার যোগফল 10 10 কে 100। যদি বলে এখানে 20টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 20 স্কয়ার, 20 স্কয়ার 200 হয় 400। এরকম। আমি জাস্ট এই অঙ্কটা কেন করলাম, আমি একটু প্রুফ দেখালাম যে এটা সত্য হয় কিনা। যে প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল কত, দেখেন এই যে এগুলো সব যোগ করলে হয় 16, আবার 4 এর উপর স্কয়ার করে করলেও হলো 16। আমি একটা প্রমাণ দেখালাম যে বিজোড় সংখ্যার যোগফল সবসময় যে পদ সংখ্যা আছে তার বর্গ করলেই উত্তরটি পাওয়া যায়, বিজোড় সংখ্যার বর্গ করলেই কিন্তু উত্তরটি পাওয়া যায়। এরপরে দেখেন একটা ধারা অজানা রাশির মান বা লুপ্ত পদটি বের করতে হবে। 8, 11, 17, 29, 53, এর পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা কত? দেখেন আমরা একটু ব্যবধান দেখি, এখান থেকে এটার ব্যবধান কত? 8 আর 3 11। দেখেন এইটার থেকে এটার ব্যবধান কত? 6। তারপরে এইটার থেকে এটার ব্যবধান কত? 12। তাহলে কি হারে ব্যবধান হচ্ছে দেখেন, 3 6 12। তাহলে এখান থেকে এটার ব্যবধান কত? 24, 24। হ্যাঁ, তাহলে এর পরের যে সংখ্যাটা হবে 24 দুগুণ 48 ব্যবধানে হবে। কারণ হচ্ছে এটা 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। তাহলে ওর সাথে 48, 13টা শেয়ার দিয়েছি স্যার মেজবাউল আলম। আচ্ছা, মেজবাহুল আলম, মেজবাহুল আলম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই পিডিএফটি নেয়ার জন্য আমি আপনাদেরকে 01919050948 এই নাম্বারে মেসেজ দিবেন।
হোয়াটসঅ্যাপ, ফোন দিলে কিন্তু পাবেন না। হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে মেসেজ দিবেন। আজকের ক্লাসে যা 13টা শেয়ার দিয়েছেন তাকে আমি এটা পিডিএফ দিয়ে দেবো। 8, দেখেন এটা কিন্তু আহ, তাহলে 3, 6, 12, 24, 48, 53-র সাথে 48 যোগ করতে হবে। 53-র সাথে 48 যদি যোগ করি তাহলে আমাদের পরবর্তী সংখ্যা এটা হবে। 8 আর 3 11 1, তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু 101। পরবর্তী সংখ্যা 101। রাজু আহমেদ স্যার 5টা শেয়ার দিয়েছি, 10টা শেয়ার দেওয়ার কথা বলেছিলাম। আপনি যদি খুঁজে না পান, বিভিন্ন চাকরির গ্রুপ আছে সেখানে একটু শেয়ার দেন। রাজু আহমেদ আর হচ্ছে মেজবাহুল আলম, 13টা মেজবাহুল আলম। দুইজনের নাম আমি একটু মুখস্থ করে রাখি। এই নাম্বারে 01919050948, এই নাম্বারে একটু মেসেজ দিলে আপনাকে এই নোট, একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ নোট পাবেন। লাইনটা কেটে দেখে। আচ্ছা, আজকে আর ক্লাস নিতে পারছি না। আহ, আগামীকাল এর পর থেকে আবারও ক্লাস নেব ইনশাল্লাহ। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।